আজ মহিলা মহলে আমরা যাকে নিয়ে কথা বলবো বা যার কাজ নিয়ে কথা বলবো, নিঃসন্দেহে সেটা ছক ভাঙা। শুধু ছক ভাঙা নয়, সাহসী, অন্যরকম, একটা অন্য ভাবনার, সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার ক্ষেত্রে যারা অলক্ষ্যে অপরিচিতের মতো কাজ করে চলেন, তাদের মধ্যেই একজনকে আজ আমরা পেয়েছি। আমরা আন্তর্জাতিক নারী সপ্তাহে এমন মেয়েদের কথাই শোনানোর চেষ্টা করি যারা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন বা অন্যদের কাছে অনুপ্রেরণার মতো কাজ করছেন, যারা ছক ভাঙতে জানেন এবং যাদের ভাবনা ছক ভাঙতে অনুপ্রেরণা দেয়। আজ আন্তর্জাতিক নারী সপ্তাহে আমাদের সঙ্গে রয়েছেন টুম্পা দাস। টুম্পা দাসের নাম বললে কতটা চেনা যায় সেটা বলা মুশকিল, কিন্তু তার কাজ, তার ভাবনা নিঃসন্দেহে একটা অন্যরকম দিককে ইঙ্গিত করে। আপনাকে আকাশবাণী স্টুডিওয় স্বাগত। নমস্কার। আপনার নিজের পরিচয় আপনি নিজেই দিন। নমস্কার, আমার নাম টুম্পা দাস, আমি বারুইপুর থেকে এসেছি। আপনার পেশা? আমার পেশা সম্ভবত ডোম, যেটা সবাই শুনলে অবাক হয়ে যায়, কিন্তু আমি সত্যি শ্মশানে ডোমের কাজ করি। এই কাজে কিভাবে আসা? আমার বাবা মারা যাওয়ার পরই আমি এই কাজে এসেছি, নইলে এর আগে আমি নার্সের কাজ করতাম। যেহেতু বাবা হঠাৎই মারা যায়, এবারে সংসারের দায়িত্ব, বড় মেয়ে আমি, সংসারের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে, সেই কারণে আমাকে এইখানে কাজে জয়েন করতে হয়। ওখানকারই পঞ্চায়েতের এক সদস্য আমাকে এই কাজে জয়েন করার কথা বলে, তো আমি এটা বাড়ির সামনে কাজ, যেহেতু আমি আর মানা করতে পারিনি, তাই আমি এই কাজে সেই হিসাবে তখন ঢুকেছিলাম। আচ্ছা, আপনি তো নার্সের কাজ করতেন। হ্যাঁ। তো সেটা ছেড়ে এটা কেন করলেন? মানে সেটা কি শুধু বাবার পেশা বলেই এটা আসা, নাকি? কারণ যদি আয়ের কথা বলেন বা সংসার চালানোর কথা বলেন, সেটা তো নার্সের কাজ করেও সংসার চালানো যায়। হ্যাঁ, নার্সের কাজ করেও সংসার চালানো যায়, কিন্তু নার্সের কাজে তখন যেরকম বেতন ছিল, শ্মশানের কাজে যেটা আমি জয়েন করছিলাম সেখানেও সেমই মাইনে আমাকে দেওয়া হতো। তো আমি ঠিক করলাম যে ওটা যেহেতু আমাকে অনেকটা দূরে যেতে হবে, আমার গাড়ি ভাড়া আছে, টিফিন খরচ আছে, বাইরে যাতায়াতের জন্য যে খরচাটা, সেটা আমার অনেকটা সেভ হয়ে যাবে, যেটা আমি সংসার চালাতে আমার আরও সুবিধা হবে। যার কারণে আমি বাড়ির সামনে বাবার কাজটাই বেছে নিয়েছি। আর যেহেতু ওটা আমার বাবার কাজ ছিল, তাই আমি আর মানাও করতে পারিনি তাদেরকে। অর্থাৎ খানিকটা বাবার উত্তরাধিকার বহন করার মতো। হ্যাঁ, সেই হিসাবেই আমি কাজটা করছি। বেশ, আপনি জানান যে এই কাজে যে বেতন আপনি পান সেটা দিয়ে তো আপনার সংসার চলে যায়, আপনি বলছেন, কিন্তু চাকরির সঙ্গে একটা সামাজিক সম্মানের বিষয় জড়িত থাকে। সেটা কোথাও আপনার মনের ক্ষেত্রে বাধা তৈরি করেনি এই চাকরি করার ক্ষেত্রে? যখন আমি কাজে জয়েন করি তখন আমার প্রায় 19 বছরের কাছে বয়স ছিল। তো স্বাভাবিক এই কাজটা লোকে অনেকটা ছোট মনে করতো তখনকার দিনে। তো আমার তখন এটা লজ্জা লাগতো, কিন্তু আমার সংসার চালাতে হবে, তাই আমি সমস্ত লজ্জা মানে একদম চোখ বন্ধ করে যেটা কাজ করা বলে আমি সেটাই করেছি। আর এখন আমার সেটাকে লজ্জা বলে আর মনে হয় না, কারণ এই কাজটা আমাকে সত্যি অনেক কিছু শিখিয়েছে আর আমার বিপদের দিনে পাশেও থেকেছে। বেশ, আপনি যখন বাড়িতে জানালেন যে আপনি এই কাজটা করবেন, তখন বাড়ির লোকের প্রতিক্রিয়া কী ছিল? না, আমার বাড়ির লোক যথা আমাকে সাপোর্ট করেছে, শুধু এইটুখানি বলেছে যে শ্মশানে বিভিন্ন রকমের মানুষ হয়, সাবধানে কাজ করতে। যার কারণে আমার মা আমার ঢাল হয়ে সবসময় আমার আশেপাশেই থাকতেন। আমি একটু পুরনো হয়ে যাওয়ার পর আমার মা শ্মশানে যাওয়া বন্ধ করে দেয়, নইলে আমি কাজ করাকালীন আমার মা শ্মশান পর্যন্ত যেতেন আমার সাথে। আর আমার আশেপাশের লোকেরাও আমাকে অনেক সাপোর্ট করেছে, যে কারণে আমার ভয়টা বেশি হয়নি। কত বছর ধরে এই কাজ করছেন আপনি? আমি দীর্ঘ 10 বছর হয়ে গিয়েছে প্রায় এই কাজ করছি। আচ্ছা, আমরা সমাজ মাধ্যমে এবং নানা জায়গায় আপনার কাজের কথা সম্প্রতি শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কাজটা করছেন 10 বছর ধরে। সেটা এক প্রকার সকলের অলক্ষ্যে বা কেউ জানতো না সেভাবে। মানে আমাদের আশেপাশের একটা কাজ করলে, একটা অন্যরকম কাজ করলে একটা পরিচিতি ছড়িয়ে পড়ে স্বাভাবিক নিয়মেই, কিন্তু সেটা বোধহয় এই কয়েক বছর বা সম্প্রতি জানা যাচ্ছে।
তো সেটা কোথাও মনে হয়নি যে এই কাজটার কথা, আপনি যে একটা ছক ভাঙা কাজ করছেন সেটা কাউকে জানাতে চান, সেটা মনে হয়নি? না, সেটা কোনোদিন আমার মাথায় আসেনি। কারণ তখন আমি কাঠের চুল্লিতে কাজ করতাম। তখন আমি মনে করতাম যে এটা জাস্ট সবাই এরকমই কাজ করে। আমি সত্যি আজকেরে গিয়ে জানতে পারলাম যে আমি আমাদের পশ্চিমবঙ্গে আমি একমাত্র মহিলা যে শ্মশানের কাজ করছে। নইলে আমি ভাবতাম এগুলো তো সবাই করে। তো সেই হিসাবেই আমি কাজ করতাম যে আমাকে লোককে জানাতে হবে, বা লোক এখনো জানছে না কেন আমি এই কাজ করছি। আমি ওটাকে ওরকম মনে করতাম না। আমি জানি এই কাজ সবাই করে, আমিও যখন করতে পারছি নিশ্চয় অন্যান্য মহিলারাও করে অন্যান্য জায়গায়। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বোন আছে, ভাই আছে, আর আমার বোনপো আছে, আমার বোনের ছেলে। বেশ। এই যে আপনার ভাই আছে, কখনো মনে হয়নি যে বাবার পরে তো ও ভাই বা পুরুষ হিসেবে, এই যে ডোম বা মৃতদেহ সৎকার কর্মী সাধারণত পুরুষই হয়, আপনি আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মৃতদেহ সৎকার কর্মী, তো কখনো মনে হয়নি যে এটা তো পুরুষতান্ত্রিক একটা পেশা, বা ছেলেরা কাজ করে এই ক্ষেত্রে, তো ভাইও তো কাজ করতে পারতেন? হ্যাঁ, যখন আমি কাজে জয়েন করি তখন আমার ভাই খুব ছোট ছিল। যেহেতু বাড়ির বড়োর মধ্যে আমি একাই প্রথমে ছিলাম, তো এই কাজটা সেই কারণেই আমি বেছে নিয়েছি। কিন্তু এখন গিয়ে আমি যদি ভাইকে বলি যে এই কাজটা করতে, ও করতে চায় না। কারণ সবাইয়ের মন তো আর ওই দিকে যাবে না, না। আমি যেটা এই কাজটায় ঢুকেছি, জয়েন করেছি, আমার এখন মনে হয় না যে আমি কোনো ভুল করেছি। আমি মনে করি যে না, আমি একটা ভালো কাজ করছি। ঠিক। এই যে আপনি বলছেন যে ভাইকে বললে ভাই হয়তো এই কাজটা করবে না এখন আর, ওকে যদি বলা হয় ওই পেশায় আসবে না, তো এই পরিবারের একজন মানুষ আপনার কাজকে গ্রহণ করবে না হয়তো, সে নিজে ওই পথে যাবে না, কাজটাকে গ্রহণ করছে কিন্তু নিজে ওই পেশাটাকে সে গ্রহণ করবে না, কিন্তু আপনি গ্রহণ করেছেন বাবার পেশাকে, এবং সেটা কিছুটা দায়বদ্ধতা থেকে পরিবার চালানোর জন্যে, কিন্তু কিছুটা তো আপনাকেও সহজ হতে হয়েছে পেশাটার সঙ্গে। তো এই যে সামাজিক একটা তফাৎ বা ভিন্ন একটা জায়গা, তো আপনার কখনো মনে হয়নি যে পরিবারে আপনাকে অন্যভাবে দেখা হচ্ছে? সেটা কি কখনো নিজের ভেতরে অনুভূত হয় যে আপনি এমন একটা পথে গেলেন, আপনার ভাই সেই পথটা অনুসরণ করতে চাইছে না বা সেই কাজ করতে চাইছে না? হ্যাঁ, এটা এক এক সময় সেরকম মায়ের কাছে তো আর মনে হয়নি। যাই হোক, অন্যান্য সময় কাজ করাকালীন হয়তো কেউ হাসি মজা করেই বলল যে তোর নাম করছে অনেকে যে তুই শ্মশানের কাজ করিস, বলতেও কেমন লাগে। কিন্তু এখন আমার বোন, আমার মা, আমার ভাই যে কোনো জায়গায় যাক, সবার মুখে আমার প্রশংসাই শোনে, যেখানে ওনাদের খুব ভালো লাগে। তো আমার খারাপ চোখে কেউ দেখেনি আমার ফ্যামিলির দিক থেকে। সেই কারণেই আমি হয়তো সাহস করে এই কাজটা করতে পেরেছি। কারণ আজকের ফ্যামিলি না পাশে থাকলে আমি হয়তো এগোতেই পারতাম না। ঠিক। আপনাকে সারাদিনে কতক্ষণ কাজ করতে হয়? প্রথমত আমি যখন কাঠের চুল্লিতে কাজ করতাম তখন 24 ঘন্টা, আর ইলেকট্রিক চুল্লি হওয়ার পর থেকে 12 ঘন্টা ডিউটি। আচ্ছা, তো এই যে যখন আপনি কাঠের চুল্লিতে কাজ করতেন 24 ঘন্টা কাজ করতে হতো, তো এই যে 24 ঘন্টা মৃতদেহ পোড়াতে হচ্ছে বা সেই রকম একটা কাজ করতে হচ্ছে, মৃত ব্যক্তিদের আত্মীয়দের দেখছেন তারা কাঁদছে, একটা অন্যরকম পরিবেশ, যে পরিবেশ কোথাও একটা বিষাদ দিতে পারে বা দুঃখী করে দিতে পারে বা মন খারাপ হতে পারে, যে পরিবেশ শ্মশানের পরিবেশ কোনোদিনই আমাদেরকে আনন্দ দেয় না বা দিতে পারে না। আমরা যতই ভাবি যে মৃত্যু মানে একটা মুক্তি, কিন্তু তাও শ্মশানের পরিবেশ আমাদেরকে বিষণ্ণই করে। তো কোথাও আপনার মনের ওপর প্রভাব পড়েছিল? হ্যাঁ, কিছু কিছু মৃত ব্যক্তি নিয়ে এলে পরিবাররা যেরকম কষ্ট পায় তাতে দেখে খুবই খারাপ লাগে, কষ্টও লাগে। আবার ওখানে শেখার মতন অনেক জিনিস আছে। যেমন হচ্ছে মানুষ মারা যাচ্ছে, যে একটা ব্যক্তি মারা গেল, তাদের সাথে এত বছর জীবন কাটিয়েছে, তবুও তার সম্পত্তির পিছনে তারা বডি পড়ে আছে, মারপিট করছে যে কে আগে নেবে। ছেলেদের মধ্যে লড়াই হচ্ছে, মা মারা গিয়েছে, মার বডি পড়ে আছে, ছেলেরা মারপিট করছে যে সার্টিফিকেট কে নেবে। এইগুলো দেখলে খুবই খারাপ লাগে যে এখনো মানুষ কোন পর্যায়ে পৌঁছেছে, যে মানুষের মনের মধ্যে একটুও মায়া দয়া বলতে নেই। কিন্তু কিছু কিছু বডির ক্ষেত্রে খুবই কষ্ট লাগে যে বাড়ির লোক এতটাই দুঃখ
বা এতটাই কান্নাকাটি করে, তো দেখে নিজের চোখ থেকেই জল এসে যাবে। এই যে আপনি বলছেন যে কিছু ঘটনা আপনার নিজেরই খুব কষ্ট হয়েছে, বা যখন মৃতদেহ নিয়ে পরিবারের মানুষজন লড়াই করে যে মৃতদেহটা পুড়িয়ে বা যে সার্টিফিকেটটা আগে কালেক্ট করবে, সংগ্রহ করবে, সম্পত্তিতে অধিকারটা তার খানিকটা হলেও চলে যাবে, বা সে সম্পত্তি মানে ডেথ সার্টিফিকেট পেয়ে গেল মানে তো সে দাবি করার জায়গাটা সহজ হয়ে গেল। তো এই যে এই জায়গাগুলো প্রত্যেক দিন সম্মুখীন হওয়া এবং বাড়ি ফিরে গিয়ে আবার পরের দিন ওই কাজের জন্য নিজেকে তৈরি করা, যে হ্যাঁ আমি আবার পরের দিন ওই কাজটাই করতে যাব, ওটাই দেখতে যাব, নিজের সঙ্গে কিভাবে লড়াই করেছেন? শুধু এটাকে দেখা নয়, সেই সব ব্যক্তিকে বোঝাতেও হতো, মানে বুঝিয়ে তো তাদেরকে কাজটা তো কমপ্লিট করাতে হবে না। শ্মশানে তো আর যুদ্ধ মারপিট করার জায়গা নয়, এখানে আপনি একটা সৎক্রিয়া করতে এসেছেন, সুষ্ঠু মনে সৎক্রিয়া করুন, বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে আপনাদের ঝামেলা আপনারা করুন। এটা ওনাদেরকে যথেষ্ট ভালো করে বোঝাতে হয়। সেটার জন্য আমাদের সবসময় মেন্টালি প্রিপেয়ার থাকতে হয়, কারণ কে কখন কি মূর্তি নেয়। এবার সব রকমের মানুষের লোক আসে। বাড়ি ফিরে গিয়ে এই কাজের জন্য কখনো বাড়িতে মানে অনেক সময় হয়তো যে আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বা কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত মানসিক স্বাস্থ্য, এটা কিন্তু আজকালকার সময়ে এই নিয়ে কথা হয় বা এই নিয়ে আমরা কথা বলি। তো আপনার ক্ষেত্রেও খানিকটা তো এই ধরনের কাজ মানসিক স্বাস্থ্যের ওপর কিছুটা হলেও প্রভাব ফেলে। তো এই কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত থাকা মানসিক স্বাস্থ্য আপনাকে কতটা প্রভাবিত করে বাড়িতে গিয়ে আজও? না, আমি এটা মাথায় খুবই কম নিই, একটু চিন্তা ভাবনা করি, কিন্তু তারপরে মনে করি এগুলো বেকার। কারণ আমি তো ওখানে থেকেই শিখছি যে যে ব্যক্তি মারা যাচ্ছে সে সাথে করে কিছুই নিয়ে যাচ্ছে না, তো এগুলো বেকার লড়াই করা, এগুলো আমার চিন্তা ভাবনাও বেকার। যে আমি এটা মাথায় নিচ্ছি যে এরা এরকম করছে, আমি এদেরকে কিভাবে বোঝাবো, বা আমি এরকম করব আমার ফ্যামিলি মেম্বারের সাথে, এগুলো ঠিক নয়। কারণ আমি তো যখন মারা যাব আমি সাথে একটা কিচ্ছু নিয়ে যেতে পারবো না, যেটার কারণে আমি সবসময় এটাই চিন্তা করি যে আমি যখন যাব তখন আমি কিছু নিয়ে যেতে পারবো না, তাহলে এত লড়ালড়ি বেকার করা। তো নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, সংযত এবং শান্ত রাখা। ঠিক। আপনি এখানে মানে কাজ করবেন বলে বিয়েও করতে চাননি, সেটা কেন? কারণ প্রথমত আমার দেখাশোনা এসেছিল, শ্মশানের কাজ শুনে সবাই চলে গিয়েছে, কেউ রাজি হয়নি, যেহেতু শ্মশানে কাজ করে ওই মেয়ে, লোকে শুনলে, ওদের আত্মীয় স্বজন শুনলে খারাপ মনে করবে যে আর মেয়ে পেলে না, একটা শ্মশানের ডোমকে নিয়ে বিয়ে করালি ছেলের সাথে, নানান রকমের কথা। তো যেহেতু ওনারা এখানে বাড়িতে এসে বলেছিল আমরা বাড়িতে গিয়ে উত্তর দেব, তো বাড়িতে ওনারা যাওয়ার পর ফোনে কেউ কেউ উত্তর দিয়েছে এরকম এরকম ধরনের, যে না আমাদের ওই মেয়ে পছন্দ নয়, কারণ ওনার কাজটা আমাদের পছন্দ নয়। তো আমি ওই জন্য মাকে বলেছি দরকার নেই দেখাশোনা করার, কারণ যে দেখাশোনাই আসবে সেও সেমই বলবে, তো বেকার নিয়ে আসা না দেখাশোনা। তার মানে শুধু এই কাজটা করবেন বলে নিজের একটা স্বাভাবিক সংসার জীবন, বিয়ে বা অন্যান্য অনেক ক্ষেত্র নিশ্চয়ই আপনাকে মানে সরাসরি আপনাকে পরিবার হয়তো কিছু না বললেও, পাশে থাকলেও আত্মীয় স্বজন বা পরিচিত মানুষরা তো নিশ্চয়ই এটা নিয়ে বলেছেন যে কথাগুলো খুব একটা সদর্থক নয়, মানে নেতিবাচক কথা নিশ্চয়ই বলেছেন। তো শুধু এই কাজটার জন্যই আপনি সমস্ত কিছু মেনেছেন, সহ্য করেছেন, বা যা বাধা এসেছে বাধাটাকে আপনি সরিয়ে দিয়েছেন, কিন্তু কাজটা ত্যাগ করেননি? এটা কেন? শুধু কি বাবার কাজ বলে? শুধু বাবার কাজ বলে নয়, কারণ কাজটার মধ্যে এমনই কিছু মায়াও বলতে পারেন, যে শ্মশানে একটা আলাদাই শান্তি, কারণ ওখানে আমি বাড়ির থেকে বেশি সময় কাটাই, আমার ডিউটি থাক আর না থাক আমি বাড়ির থেকে বেশি সময় শ্মশানেই কাটাই। তো আমার মনে হয় না যে আমি শ্মশানের কাজ ছেড়ে কখনো অন্য কোনো কাজ করতে পারবো কিনা। তো ওর থেকে বেশি মাইনে হলেও আমি ঠিক মানিয়ে নিতে পারবো না, কারণ ওখানে কাজ করে করে আমার এমন একটা অভ্যস্ত হয়ে গিয়েছে যে ওখানেই আমি কাজ করতে চাই। বেশ, অর্থাৎ কাজের সঙ্গে একটা মায়ায় জড়িয়ে পড়েছেন আপনি। ওই কাজের জন্য আমি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি, যেমন কোনোদিন কোনো বিয়ে করতে পারবো না, কারণ কোনো ছেলে জেনে শুনে আমাকে বিয়ে করবে না। তো আমি ওটাকেও মনে করি না কিছু, যে কি আছে বিয়ে করতেই হবে, না করলেও তো চলে।
কিন্তু এই কাজটা কি কোনো মেয়ে করবে? কেউ তো বিয়ে তো সবাই করছে, বিয়ে তো সব মেয়ে করছে, কিন্তু এই কাজটা আমিই করি। ঠিক, মানে প্রকৃতপক্ষে একদম ছক ভাঙার একটা দৃষ্টান্ত, মানে ভাবনার দিক থেকেও, শুধু কাজের দিক থেকে নয়। কাজ তো আমাদের পরিস্থিতিতে পড়ে এমন অনেক কাজই করতে হয় যা হয়তো সচরাচর কেউ করেন না, ছক ভাঙা। কিন্তু আমরা চেষ্টা করি সেই কাজের সঙ্গে যুক্ত থাকলেও যাতে পরবর্তীকালে কোনো অনুকূল পরিস্থিতি এলে আমরা সেই কাজটা থেকে বেরিয়ে আসব। কিন্তু আপনি সেই চেষ্টা কখনো করেননি না, মানে কাজটা থেকে বেরিয়ে আসবেন এই ভাবনাটাই কখনো তৈরি হয়নি আপনার মধ্যে। এটা আমাদের মেয়েদের জন্য একটা অন্যরকম বার্তা। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাইবো যে এই কাজের আপনি যা বলেছেন এখনো পর্যন্ত সবটাই ভালো বলেছেন, যে আপনার শান্তি অনুভূত হয়, একটা বোধ তৈরি হয় যে মানুষ জীবনে যতই লড়াই করুক জীবনের শেষ দিনে সে কিছুই নিয়ে যেতে পারে না। এবং এই যে আমরা পরিবারতান্ত্রিক যে একটা সমাজে বা পৃথিবীতে বাস করছি, কিন্তু মৃত্যুর আগে পরে কোথাও লোভের কাছে সমস্ত এই পরিবারতন্ত্রটাই ভেঙে পড়ে, ধসে যায়। নইলে নিজের মায়ের মৃত্যুর কাগজ আগে পাওয়ার জন্যে লড়াই হয় না, যেহেতু সম্পত্তির দাবিদার হওয়ার ক্ষেত্রে ওটা এগিয়ে যাওয়া যাবে আর কি কাগজটা পেলে। এই যে বোধগুলো নিজের মধ্যে তৈরি হচ্ছে সবটাই ভালো আপনার কথা অনুযায়ী, কিন্তু কোনো খারাপ অভিজ্ঞতা কি কখনো হয়েছে এই কাজ করতে গিয়ে? খারাপ অভিজ্ঞতা বলতে সেরকম কিছু হয়নি, জাস্ট ওনাদের দেখে খুবই খারাপ লাগতো যে এমনটাও মানুষ দুনিয়াতে আছে, যে যে মা জন্ম দিয়েছে সেই মাকে আজকে সেরকম মানে শেষ যাত্রাও ওনার ভালোভাবে কেউ কমপ্লিট করতে পারছে না। এইগুলো দেখে খুবই খারাপ লাগে, সত্যি এগুলো খুবই কষ্ট লাগতো যে এগুলো কি। একটা সময় তো দুই ভাই ভাই মারপিটও হয়, শুধু কাগজের জন্য নয়, ভাই ভাই মারপিট হয় যে মাকে লাস্ট দিনে আমি দেখেছি, তুই দেখিসনি, তাহলে তোর অধিকার নেই কাজ করার। কিন্তু যিনি মারা গিয়েছে সেই মা তো ভেদাভেদ করেনি ছেলে মেয়ের, তাহলে কাজ করার অধিকার প্রত্যেকের আছে, মুখে আগুন দেওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। আর শেষ দিনে এই ভেদাভেদ লড়াই করাটা অনর্থক, কারণ কোনো সন্তান যদি মাকে সারা বছর বা জীবনের শেষ কিছুদিন দেখেও থাকে, তাহলে সেটা তো ভালোবাসা থেকে স্বতঃস্ফূর্তভাবেই আসা উচিত। হ্যাঁ, তার জন্য কোনো অধিকার দাবি করাটা ঠিক উচিত কাজ নয়। আমি যদি দাবি করলাম তাহলে তো আমার এটা যেটুকুনি আমি দেখলাম পুণ্যিটা কামালাম সেটা বেকার হয়ে গেল। ঠিক। আপনি আগে বলছিলেন কাঠের ইয়েতে কাজ করতেন, এখন ইলেকট্রিক চুল্লিতে কাজ করেন, তো সেই দুটো অভিজ্ঞতার তফাৎ কি? কাঠের চুল্লিতে বডি যেটা দাহ হচ্ছে সেটা পুরোপুরি চোখের সামনে দেখা যায়, ওটা বেশি কষ্ট আত্মীয় স্বজনদের কাছে। কিন্তু ইলেকট্রিক চুল্লিতে এটা দেখা যায় না, এটা বডিটা ঠিক ঢোকার সময়টা দেখা গেল, ঢুকলো, ব্যাস শাটার পড়ে গেল, এবারে যা হচ্ছে ভিতরে হচ্ছে দাহ, বডি গায়ে যে আগুন জ্বলছে সেটা ভিতরে হচ্ছে, যেটা পাবলিক দেখতে পাচ্ছে না। সেটা পার্টির কাছে একটা মানে কম কষ্ট। এবারে এটা কাঠের চুল্লিতে যদি পার্টি দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বডির গায়ে আগুন লেগেছে, জ্বলছে, তারপরে শিরা টান লাগলে অনেক সময় উঠে বসে, হাত টাতগুলো উঠে যায়, এগুলো নিজের চোখে দেখা মানে একটা কষ্ট ব্যাপার। একটা সময় তো এরকমও হয়েছে যে পার্টি একটু বডি নিয়ে এসেছে, শরীরটা একটু হালকা গরম ছিল, কোনো কারণে হবে, তো ঠাকুমশাই কাজ করে নিয়েছে, বডি ঢোকানোর সময় মেয়ে বলছে যে না আমার বাবা এখনো বেঁচে আছে, কারণ ওনার বডি গরম আছে এখনো, তাহলে উনি মরেনি। তা আমি বললাম ঠিক আছে আপনি চেক করান, কারণ সেই সময় আমরা তো জোর করে কিছু করতে পারি না, আপনি চেক করান, ডাক্তার ডেকে নিয়ে আসুন, চেক করান। ওনারা ভালো করে চেক করলো, বলছে না মারা গিয়েছে তো উনি 4 ঘন্টা পেরিয়ে গিয়েছে, ওনারা নিয়ে এসছে 5-6 ঘন্টা পরেই নিয়ে এসছে, তো সম্ভবত হতেই পারে, কাপড় চোপড় ঢাকা ছিল, বডি যথাযথ ঠান্ডাই হয়ে যায় বডি, কিন্তু ওনারটা গরম ছিল, হয়তো মুখে যখন আগুন দেয় আগুনটা ঘুরিয়েছে, সেই কারণে ওনার মাথা টাথাগুলো গরম হয়ে গিয়েছিল, আগুন তো ঠেকানো হয় সেই কারণে গরম হয়েছে। খানিকক্ষণ রেখে দেওয়া হলো, আধা ঘন্টা মতন রেখে দেওয়ার পর যখন দেখছে যে আমার বডি ঠান্ডা, উনি ভালো করে চেক করলেন বডি ঠান্ডা, তখন ওনার মনে শান্তি হলো যে না উনি সত্যি মারা গিয়েছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, একটা বিষয় জানতে ইচ্ছে করছে।
আমরা অনেক সময় যে কাজ করি, আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনি কি বলবেন যে আপনার পরবর্তী প্রজন্ম, মানে প্রয়োজনীয় নয় যে সেটা আপনার সন্তানই হতে হবে, আপনার পরবর্তী যে কোনো মানুষ, যে কোনো প্রজন্মই আর কি এই কাজে আসুক, এটা কি আপনি চান? হ্যাঁ, আমি নিশ্চয়ই চাইবো, কারণ এই কাজটা খারাপ কিছু নয়। আরও আমি মনে করব যে শ্মশানে অন্তত প্রত্যেক মানুষের কিছু ঘন্টা গিয়ে থাকা দরকার, কারণ সে যদি ওখানে থাকে না, বুঝতে পারবে যে ওখানকার মতন শান্তি কোথাও নেই। অনেকে লোকে শ্মশানে ঢুকতে ভয় পায়, ঠিক, বা শ্মশানটাকে নোংরা মনে করে, যে শ্মশানে ঢুকলে তো বাইরে বেরিয়ে স্নান করতে হবে, সেই কারণে অনেকে ঢোকে না। কিন্তু ঢোকা উচিত, ঢুকে কিছু ঘন্টা শ্মশানে কাটানো উচিত। মানুষ তো সব জায়গায় যাচ্ছে, কিন্তু কেউ কি শ্মশানে গিয়ে বসে? কেউ শ্মশানে গিয়ে বসে না, কেউ 2 ঘন্টা শ্মশানে কাটায় না। কিন্তু আমার মনে হয় যে কাটানো উচিত, কারণ সারা দুনিয়া ঘুরুন, শ্মশানের মতন শান্তি জায়গা কোথাও নেই। ঠিক। আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। আপনি আমাদের মহলের শ্রোতাদের জন্য কি বলবেন? যদি এই আন্তর্জাতিক নারী সপ্তাহে কিছু বলতে বলা হয়, আপনি কি বলবেন? আমি মনে করি যে মেয়েদের কোনো কাজকে ছোট মনে করাটা উচিত নয়। আমি যে কাজটা করছি সবাই মনে করতো ছোট কাজ, কিন্তু আজকে সেটা কেউ মনে করে না। আমাকে আজকের সবাই আশীর্বাদ করে এবং সবাই পাশে থাকে, প্রশংসা করে। মেয়েরা যদি মনে করে, নিশ্চয়ই সব কাজ করতে পারবে। তো আমিও চাই যে আজকের যে শ্মশানের কাজ আমি করছি, আরও মেয়েরা করুক কাজ। ঠিক। আপনি আমাদের অনেকটা সময় দিলেন আপনার ব্যস্ত সময় থেকে, এবং আপনি ছক ভাঙতে শেখালেন, বা কোথাও একটা আমাদের শ্রোতাদের জন্য বোধ তৈরি করতে শেখালেন। আর একটা কথাই জানতে চাইবো, রেডিওতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে সত্যি। আমি অনেক জায়গায় গিয়েছি, কখনো এটা ধারণা করিনি যে এইরকম জায়গায় কাজ করে আমি এত কিছু পাবো। ঠিক, অর্থাৎ কাজকে ভালোবাসলে বা মন দিয়ে কাজ করলে সেই কাজ আমাদের অন্যতম শক্তি হয়ে উঠতে পারে। হ্যাঁ, আন্তর্জাতিক নারী সপ্তাহে এই শক্তিশালী হয়ে ওঠার বার্তা দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আমাদের সঙ্গে ছিলেন মৃতদেহ সৎকার কর্মী টুম্পা দাস। তাকে অনেক ধন্যবাদ তার জীবনের সময় থেকে তার একটু সময় দেওয়ার জন্য আমাদের, এবং তার কাজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।